তুরস্কের রাজনীতি দেশটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষতাবাদীদের দীর্ঘ আদর্শিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে। 1923 সালে আধুনিক তুরস্ক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এই দ্বন্দ্বের সূচনা। সুদীর্ঘ কয়েক দশক ধরে তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদী শক্তিগুলো মূলত সেনাবাহিনীর উপর ভর করেই রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। ধর্মনিরপেক্ষতাবাদীদের আধিপত্য টিকিয়ে রাখতে একের পর এক সংগঠিত হয়েছে সামরিক অভ্যুত্থান, আর এসব ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এই দীর্ঘ বাস্তবতায় বড় পরিবর্তন আসে 2003 সালে, যখন এরদোগান প্রথমবার জাতীয় পর্যায়ে ক্ষমতায় আসেন। তবে তার এই রাজনৈতিক যাত্রা মোটেও মসৃণ ছিল না। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র, রাজনৈতিক চাপ এবং অভ্যুত্থানের হুমকির মুখোমুখি হতে হয়েছে তাকেও। অতীতের বহু ইসলামপন্থী নেতার মতো তাকেও ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছে বারবার। এর সর্বশেষ এবং সবচেয়ে নাটকীয় উদাহরণ ছিল 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থান। সেদিন কতিপয় বিদ্রোহী সেনা সদস্যরা এরদোগানকে উৎখাতের চেষ্টা চালায়, কিন্তু গণতন্ত্রপন্থী তুর্কি জনগণের সাহসী প্রতিরোধ এবং রাজপথে নেমে আসার কারণে সেই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় এবং এরদোগান ক্ষমতায় টিকে থাকেন। অতঃপর তার নেতৃত্বেই তুরস্ক আজ অর্থনীতি, প্রতিরক্ষা শিল্প এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, সব বাধা অতিক্রম করেছি, মহান তুরস্কের আদর্শে অটল থাকব। এক আবেগঘন ভাষণে তিনি বলেন, আমি মহান তুরস্ক গড়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। এই পথে আমাকে বহু চ্যালেঞ্জ আর বাধা মোকাবেলা করতে হয়েছে। আমি বিশ্বাসঘাতকতারও শিকার হয়েছি, অনেক ঝুঁকি এবং হুমকির মুখেও পড়েছি। তবুও আমি পিছু হটিনি। আগামী দিনেও আমি এই পথেই দৃঢ়ভাবে এগিয়ে যাব। 20 মে আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। বক্তব্যের সময় তিনি আগের মতোই দৃঢ় অবস্থানে ছিলেন। তিনি বলেন, মহান তুরস্ক গড়ার এই আন্দোলনে আমি নিজেকে একজন সাধারণ সদস্য হিসাবেই দেখি। এরদোগান হয়তো একদিন চলে যাবে, কিন্তু আরও হাজার হাজার এরদোগান থাকবে। প্রেসিডেন্ট এরদোগানের এমন বক্তব্যে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। একে পার্টির সদস্যরা করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান। এরদোগান নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রামের কথাও তুলে ধরেন। তিনি বলেন, রাজনীতির পথে আমি বিশ্বাসঘাতকতা, হত্যার হুমকি এবং একে পার্টির উত্থান ঠেকানোর নানা অপচেষ্টার মুখোমুখি হয়েছি। অনুষ্ঠানের শুরুতে একে পার্টি এবং প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক যাত্রা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর ভাষণ দিতে গিয়ে তিনি নিজের আবেগের কথা খোলামেলাভাবে তুলে ধরেন এবং একে পার্টির ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এরদোগান বলেন, আমি এখন হৃদয়ের কথাগুলো কোনো রাগঢাক ছাড়াই বলতে চাই। যখন আমি এই পথে যাত্রা শুরু করি তখনই জানতাম সামনে পথ কত দীর্ঘ হবে আর আমাদের সামনে থাকা স্রোত কত গভীর হবে। আমরা জানতাম এই পথ সহজ হবে না। আমাদের মনে তখনও ছিল মেন্দেরেস, পোলাৎকরণ এবং জোরলুর করুণ পরিণতির স্মৃতি। আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, 27 মে, 12 মার্চ, 12 সেপ্টেম্বর এবং 28 ফেব্রুয়ারির হুমকি আমাদের যাত্রার সময় তখনও আমরা অনুভব করছিলাম। বস্তুত এখানে প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের ইতিহাসে সংঘটিত কয়েকটি সামরিক অভ্যুত্থান এবং ইসলামপন্থী রাজনীতির বিরুদ্ধে পরিচালিত দমন অভিযানের কথাই স্মরণ করেছেন। তিনি এসব বক্তব্যের মাধ্যমে তুরস্কের ইসলামপন্থী রাজনৈতিক ধারার বেদনাদায়ক স্মৃতিগুলো সামনে তুলে ধরেন। দীর্ঘ সময় ধরে তুরস্কের ইসলামপন্থী রাজনীতিকে সামরিক হস্তক্ষেপ, অভ্যুত্থান এবং রাষ্ট্রীয় চাপের মুখোমুখি হতে হয়েছে। এরদোগান মূলত সেই ইতিহাসের কথাই স্মরণ করেন। যেমন 1960 সালের 27 মে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তুরস্কের সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তৎকালীন প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেসকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে তাকে এবং তার 2 মন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়। সেই আদনান মেন্দেরেস এখনও এরদোগানের অন্যতম রাজনৈতিক অনুপ্রেরণা হিসাবে বিবেচিত।
এরপর 1971 সালে 12 মার্চ আরেকটি সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটে। সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল না করলেও সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ জুড়ে রাজনৈতিক দমনপীড়ন বৃদ্ধি পায়। অতঃপর 1980 সালের 12 সেপ্টেম্বর তুরস্কে আরেকটি বড় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। এবার সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করে। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হন, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়, ব্যাপক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। আধুনিক তুরস্কের ইতিহাসে এটি ছিল সবচেয়ে কঠোর সামরিক শাসনের সময়গুলোর একটি। এরপর 1997 সালের 28 ফেব্রুয়ারি সেনাবাহিনীর ইঙ্গিতে আরেকটি অভ্যুত্থান সংঘটিত হয়। যদিও সেবার সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করেনি, কিন্তু তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকানের সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত এরবাকানকে পদত্যাগ করতে হয়। এরপর তুরস্কে ইসলামপন্থী রাজনীতি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। উল্লেখ্য যে এরদোগানের রাজনৈতিক চিন্তাধারার শেকড়ও নাজিমুদ্দিন এরবাকানের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সেসব অতীতের সামরিক অভ্যুত্থান ও ইসলামপন্থীদের দমনের কথা স্মরণ করে এরদোগান বলেন, আমাদের মধ্যে কেউ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ বহু বছর কারাগারে কাটিয়েছেন, আমাদের দলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা আমাদের উপেক্ষা করেছিল, বিচ্ছিন্ন করেছিল এবং সমাজ থেকে দূরে ঠেলে দিয়েছিল। আমরা নিজের দেশেই কষ্ট পেয়েছি, তারপরও আমরা কখনো ভয় পাইনি, কখনো হাল ছাড়িনি, কারণ এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার আন্দোলন নয়, এটি ব্যক্তিগত লাভেরও আন্দোলন নয়, এটি শেকড়হীন কোনো আন্দোলন নয়, এটি মহান তুরস্ক ও মহান জাতির আদর্শ, এটি উম্মার আদর্শ। এরদোগান আরও বলেন, একে পার্টি প্রতিষ্ঠার পর থেকেই কিছু গোষ্ঠী দলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সরকার উৎখাতের জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্র হয়েছে। প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মাথায় দলটি বন্ধ করার মামলারও মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, আপনারা আমাদের জাতি এসব দেখেছেন, কিন্তু এমন আক্রমণ ও চ্যালেঞ্জও ছিল যা আপনারা দেখেননি। আমরা মাথা নত করতে পারতাম, আমরা আত্মসমর্পণ করতে পারতাম, তারা যা চাইতো আমরা তা মেনে নিতে পারতাম। দেশের বিষয়ে কিছু না বলেও আমরা নিজেদের কাজ নিয়ে থাকতে পারতাম। আমাদের আগের বহু সরকারের মতো আমরা আরামদায়ক অবস্থানে থাকতে পারতাম এবং কোনো ঝুঁকি না নিলেও পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা পথে নেমেছি, আমরা একটি স্বপ্নের পেছনে ছুটেছি, আমরা জাতির আদর্শের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি, কারণ আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে ঋণী, আমরা আমাদের উম্মার কাছে ঋণী, আমরা নিপীড়িত মানুষের কাছে ঋণী, আমরা শহীদদের কাছে ঋণী, যারা এই আদর্শের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, আমরা তাদের কাছেও ঋণী। এরপর এরদোগান বলেন, এই এরদোগান হয়তো একদিন চলে যাবে, কিন্তু এই আদর্শের সেবায় আরও হাজার হাজার এরদোগান থাকবে। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বক্তব্যের শুরুতেই তুর্কি তরুণদের প্রশংসা করেন। তিনি বলেন, একে পার্টি কখনো তরুণদের মধ্যে বৈষম্য করেনি। এদিকে এই অনুষ্ঠানের একদিন আগে প্রেসিডেন্ট এরদোগান একে পার্টি আয়োজিত এক যুব উৎসবে অংশ নেন। 19 মে ছিল তুরস্কে আতাতুর্ক স্মরণ যুব ও ক্রীড়া দিবস। এই জাতীয় দিবস উপলক্ষে একে পার্টি ওই যুব সমাবেশের আয়োজন করে। সেখানেই প্রেসিডেন্ট এরদোগান তরুণদের সঙ্গে মিলিত হন। ওই সমাবেশে বিপুল সংখ্যক তুর্কি তরুণ উপস্থিত ছিলেন। তবে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি জনসমাগম নিয়ে কটাক্ষ করে। তারা দাবি করে, বিনামূল্যে কনসার্টের প্রলোভন দেখিয়ে একে পার্টি তরুণদের অনুষ্ঠানে এনেছে। পরদিন 20 মে একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের সভায় বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান বিরোধী দল সিএইচপির সেই মন্তব্যের জবাব দেন। এরদোগান বলেন, বিরোধী দল তরুণদের এই বিশাল সমাবেশ দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। তারা বলেছিল, একে পার্টি শুধু বয়স্কদের মধ্যেই জনপ্রিয়, কিন্তু এই সমাবেশ সেই দাবি ভুল প্রমাণ করেছে। সেখানে 1 লাখ তরুণ উপস্থিত ছিল।
এরদোগান আরও বলেন, আমার প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে আমি তরুণদের নিয়েই এই পথ চলেছি। যে আন্দোলন তরুণদের থেকে মুখ ফিরিয়ে নেয় তার সফল হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, তরুণদের মধ্যে একে পার্টি জনপ্রিয়। আমরা তরুণদের জন্য রাজনীতি করি না, বরং আমরা তরুণদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। আমরা তাদের উপদেশ দিইনি, বরং তাদের প্রয়োজন পূরণ করেছি। আল কোরআন মুখস্থ করা তরুণদের যেমন আমরা আপন করেছি, তেমনি মাদকাসক্তি থেকে ফিরে আসা তরুণদেরও আমরা বুকে টেনে নিয়েছি। মানুষের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, একে পার্টি সবাইকে আপন করে নিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান একে পার্টির সমালোচনাকারী বিরোধী দল সিএইচপিকেও চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, আমি এবং একে পার্টির অন্য সদস্যরা শুধু রাজনীতির জন্য কাজ করছি না, আমরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের বৃহত্তর লক্ষ্যের জন্য কাজ করছি। উল্লেখ্য যে সিএইচপি বা রিপাবলিকান পিপলস পার্টি তুরস্কের একটি বামপন্থী ও ধর্মনিরপেক্ষতাবাদী দল। দলটি একে পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও 2 দশকেরও বেশি সময় ধরে নির্বাচনে তারা একে পার্টিকে হারাতে পারেনি। উল্লেখ্য যে এরদোগান সর্বশেষ 2023 সালে প্রেসিডেন্ট নির্বাচন করেন। সেই নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হয় 14 মে। তবে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার রান অফ নির্বাচন অনুষ্ঠিত হয় 28 মে। সেখানে প্রেসিডেন্ট এরদোগান 52%রও বেশি ভোট পান, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির প্রার্থী কামাল কিলিচ দারুগলু 47%-এর বেশি ভোট পান। দ্বিতীয় দফার এই নির্বাচনে বিজয়ী হয়ে এরদোগান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তার 2 দশকের শাসনকাল আরও দীর্ঘায়িত হয়। এরদোগানের এই বিজয়কে একে পার্টি এবং তার সমর্থকরা একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে দেখে থাকেন। সে কারণে 14 মে এবং 28 মে দিন দুটিকে তারা বিশেষ বিজয় বার্ষিকী হিসাবে প্রতি বছর স্মরণ করে। 20 মে পার্লামেন্টারি গ্রুপের আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান ওই 14 মে প্রথম দফার নির্বাচন এবং 28 মে দ্বিতীয় দফার নির্বাচনের বার্ষিকীর কথাও স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, আরও প্রায় 3 মাস পর আমরা আমাদের একে পার্টির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। 20 মে পার্লামেন্টারি গ্রুপের ওই আলোচনা সভায় বক্তব্য শেষে এক সাংবাদিক প্রেসিডেন্ট এরদোগানকে প্রশ্ন করেন, এটি কি তার বিদায়ী ভাষণ ছিল? জবাবে এরদোগান রহস্যময় ভঙ্গিতে বলেন, তাই নাকি? বস্তুত ধারণা করা হচ্ছে যে এরদোগান 2028 সালের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কিছু গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বর্তমান প্রেসিডেন্সিয়াল ব্যবস্থার অধীনে এটি তার শেষ মেয়াদ, অর্থাৎ আগামীতে তিনি আর নির্বাচন করতে পারবেন না। তবে অন্যরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে যদি 2028 সালের নির্ধারিত নির্বাচন এগিয়ে এনে আগাম ভোট আয়োজন করা হয়, তাহলে প্রেসিডেন্ট এরদোগান আবারও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তুরস্কের সংবিধানেও সেই সুযোগ রাখা হয়েছে। আর এটিকে সামনে রেখেই একে পার্টি 2028 সালের নির্বাচন এগিয়ে এনে 2027 সালে আয়োজনের বিষয়টি বিবেচনা করছে। উল্লেখ্য যে বর্তমান তুরস্কের প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় একজন প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর। একজন ব্যক্তি টানা সর্বোচ্চ 2 বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। তৃতীয় মেয়াদের জন্য সাধারণ নিয়মে আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই। 2018 সালে তুরস্কে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা চালু হওয়ার সময় এই সর্বোচ্চ 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার বিধান যুক্ত করা হয়। সেই হিসাবে 2018 সালের নির্বাচনে বিজয়ী হয়ে এরদোগান প্রথম মেয়াদে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর 2023 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। তার বর্তমান মেয়াদ 2028 সালে শেষ হওয়ার কথা। সাধারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই মেয়াদ শেষ হলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে সংবিধানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে। সেটি হলো, যদি প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদ চলাকালে পার্লামেন্ট আগাম নির্বাচন ঘোষণা করে, তাহলে সেই প্রেসিডেন্ট আবারও অর্থাৎ তৃতীয়বার নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তাই 2027 সালে যদি আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পার্লামেন্ট সেটি অনুমোদন করে, তাহলে এরদোগান আবারও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। একে পার্টি মূলত সংবিধানের এই ব্যাখ্যার দিকেই নজর রাখছে।
বস্তুত প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক জীবন অত্যন্ত বিস্ময়কর এবং রোমাঞ্চকর। সর্বপ্রথম 1994 সালে স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে তার বড় রাজনৈতিক উত্থান ঘটে। সেই সাফল্যকে ভিত্তি ধরেই তিনি ধীরে ধীরে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে আসেন। বর্তমানে তিনি টানা প্রায় 23 বছর ধরে তুরস্কের জাতীয় পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। এরদোগান জাতীয় পর্যায়ে সর্বপ্রথম ক্ষমতায় আসেন 2003 সালে। তার দল একে পার্টি 2002 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়। এরপর 2003 সালের মার্চ মাসে তিনি তুরস্কের প্রধানমন্ত্রী হন। সে সময় তুরস্কে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু ছিল, ফলে প্রধানমন্ত্রী ছিলেন সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। অন্যদিকে রাষ্ট্রপতির পদ ছিল তুলনামূলক আনুষ্ঠানিক ও সীমিত ক্ষমতা সম্পন্ন। এরদোগান 2003 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় ছিলেন। এই সময় তিনি ও তার দল একের পর এক নির্বাচনে জয়ী হয়ে তুরস্কের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করে। এরপর 2014 সালে এরদোগান জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটি ছিল তুরস্কের ইতিহাসে প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে পার্লামেন্ট সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করতেন। 2007 সালে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সেই পদ্ধতির পরিবর্তন করা হয়। এরপর জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা চালু হয়। আর সেই 2014 সালে এরদোগান প্রধানমন্ত্রী থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি হন। তবে 2014 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরও তুরস্ক পুরোপুরি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যায়নি। রাষ্ট্রপতির পদ তখনও তুলনামূলক সীমিত ক্ষমতার ছিল। কিন্তু এরদোগান ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেন। অতঃপর 2017 সালে তুরস্কে সংবিধান পরিবর্তনের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালুর পক্ষে হা ভোট অল্প ব্যবধানে জয়ী হয়। এরপর 2018 সালে নতুন প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সংবিধানের এই পরিবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়। রাষ্ট্রপতিকেই একসাথে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতা প্রদান করা হয়। এর ফলে তুরস্কে শক্তিশালী নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা চালু হয়। সংবিধানের এই সংশোধনের অধীনে 2018 সালে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজয়ী হয়ে এরদোগান একজন শক্তিশালী নির্বাহী প্রেসিডেন্ট হিসাবে আবির্ভূত হন। সব মিলিয়ে প্রেসিডেন্ট এরদোগান 11 বছর তুরস্কের প্রধানমন্ত্রী এবং প্রায় 12 বছর রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে টানা 23 বছর ধরে তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন।